স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে চলে এসেছি শঙ্কুর পার্ট 2 নিয়ে। পার্ট 1 এর ভিডিও অলরেডি তোমাদের আমি দিয়ে দিয়েছি। শঙ্কুর কিন্তু দুটো পার্ট দিয়েছি, একটা হচ্ছে দিয়েছি কনসেপ্টের পার্ট, সেকেন্ড দিয়েছি আমি মাত্র 3টে অঙ্ক করিয়েছি, কারণ বেশি অঙ্ক করাইনি, মাত্র 3টে অঙ্ক দিয়েছি। এবং ওই 3টে অঙ্কের মধ্যে এত ভালো ভালো অঙ্ক ঢুকেছিল যে সমস্ত শঙ্কু কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আরো নতুন অঙ্ক করব। তো চলো আজকে আমরা করব 4-এর দাগ থেকে। চলো শুরু করা যাক। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, লাইক করোনি, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক 4-এর দাগের অঙ্ক থেকে। চলো 4-এর দাগের অঙ্কে যাওয়া যাক। তোমরা দেখো তোমাদের যে প্রশ্নটা আছে সেটা তোমাদের স্ক্রিনে উঠছে। প্রশ্নটা বলি, কোন শঙ্কুর উচ্চতা, আচ্ছা আমরা আবার একটা শঙ্কু আঁকি। এই একটা শঙ্কু আঁকলাম। এই শঙ্কুর উচ্চতা বলতে ঠিক এই জায়গা থেকে বরাবর সোজা করে টানলে যেটা হয় এটা উচ্চতা। তাহলে উচ্চতা কত বলেছে? h = উচ্চতা কি বলেছে? কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা 6 সেমি 10 সেমি। তাহলে l হচ্ছে 6 সেমি আর এই যে তির্যক উচ্চতা সেটা সরি h হচ্ছে উচ্চতা আর l হচ্ছে তির্যক উচ্চতা। হ্যাঁ ঠিকই লিখছি তো, 10 সেমি। আরেকবার বলে দিই, তির্যক উচ্চতা l = 10 সেমি আর উচ্চতা h = 6 সেমি। এটাই তোমাদের অঙ্কে বলেছিল। শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বার করো। সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বার করো। তো ভালো করে শোনো, আমাদের একটা ফর্মুলা ছিল l² = h² + r²। আমাদের একটা ফর্মুলা ছিল l² = h² + r²। তার মধ্যে h হচ্ছে 6 সেমি, l হচ্ছে 10 সেমি, এটা আমরা জানি। তো চলো মানগুলো বসাই। l এর জায়গায় কত? 10, তাহলে 10 এর স্কয়ার লিখবো। h এর জায়গায় কত? 6 সেমি, 6 এর স্কয়ার লিখবো, r² যেমন ছিল লিখে দেবো। হয়ে গেল। এবার ভালো করে শুনবো, 10 এর স্কয়ার হচ্ছে 100, 6 এর স্কয়ার এপাশে এলে 36 হবে, = r² যেমন ছিল লিখে দেবো। r² = 100 থেকে 36 বাদ দিলে হয় 64, r = রুট দিয়ে 64, 64 মানে হচ্ছে 8, মানে 64 যদি রুট করা হয় তাহলে অ্যানসার হবে 8। তাহলে আমরা কার মান জেনে গেলাম? আমরা জেনে গেলাম r এর মানটাও জেনে গেলাম। r এর মান হচ্ছে 8 সেমি। তাহলে আমি আরেকবার বলে দিই, এই ফর্মুলাটা আমি তোমাদের শিখিয়েছিলাম। এখান থেকে আমরা r এর মান জেনে গেছি, l এর মান জেনে গেছি, h এর মান জেনে গেছি। আর আমাদের কিছু লাগবেই না, জাস্ট ফর্মুলা পুট করব। তবে যেগুলো জানি সেগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে। এটা ছিল 4 নম্বর সাম। তাহলে লিখবো শঙ্কুর ব্যাসার্ধ মানে r = কত? 8 সেমি। আচ্ছা আমাদের সেমি বলেছিল না মিটার বলেছিল? একবার দেখে নেবে, এখানে সেমি বলেছিল, ঠিক আছে? তাহলে 8 সেমি। আচ্ছা শঙ্কুর উচ্চতা বলতে আমরা জানি h, উচ্চতা, শঙ্কুর উচ্চতা h = কত? h = 6 সেমি, তাহলে 6 সেমি লিখে দেবো। শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর কি লিখবো? তির্যক উচ্চতা। শঙ্কুর তির্যক উচ্চতা মানে কত? l কত? 6 সেমি, l হচ্ছে 10 সেমি। তাহলে আমরা সব কটা পেয়ে গেছি। আমাদের ব্যাসার্ধ জেনে গেছি, উচ্চতা জেনে গেছি, তির্যক উচ্চতা জেনে গেছি। এবার আমাদের বার করতে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর আয়তন। আমাদের অঙ্কটায় কি জানতে চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন, সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে লিখবো শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? তোদের আমি বলেছিলাম শঙ্কুর অঙ্ক যখন করবি, মুখ খোলা বা মুখ বন্ধ, যদি কোনো কিছু ডিটেলস বলে না দেয় তাহলে অল টাইম মুখ বন্ধটাই করবি। আর শঙ্কু সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? πr l + r। ঠিক আছে, মান আমরা জানি। এবার শুধু বসাবো, ফেলা খতম, পরে বসাচ্ছি। আচ্ছা মানটা বসিয়ে নি। চলো পাই এর মান কত? 22/7। আর এর মান কত? আর এর মান 8 সেমি, লিখে দিলাম। l এর মান কত? l এর মান 10 সেমি। আর এর মান কত? 8 সেমি, লিখে দিলাম। তাহলে দেখো সবগুলো ঠিকঠাক বসালাম কিনা। পাই এর মান 22/7, আর এর মান 8 সেমি লিখলাম, l 10 সেমি লিখলাম, আর 8 সেমি আছে 8 সেমি লিখলাম। এবার 22/7 যেমন আছে রেখে দিই, 8 যেমন আছে রেখে দিই, ইনটু 10 আর 8 18 হচ্ছে, ঠিক আছে? এত অবধি রেখে দিই। এবার জাস্ট ক্যালকুলেশন করব, উত্তর বসাবো, অঙ্ক শেষ হয়ে যাবে। তারপরে লিখবো শঙ্কুর আয়তন জানতে চাই, শঙ্কুর আয়তন। তাহলে লিখবো শঙ্কুর আয়তন হলো 1/3 পাই r²h। একটু বাইরে সাউন্ড আসছে, সবাইকে রিকোয়েস্ট করছি একটু ধৈর্য ধরে দেখো। কি করবো, বাইরে সাউন্ড আসলে আমার তো আর কিছু করার নেই, একটুখানি মন দিয়ে দেখো, ঠিক আছে? একটু ধৈর্য রাখো, দেখবে ভালো করে পরিষ্কারই শুনতে পাবে। 1/3 পাই এর মান 22/7, r² মানে কত? r মানে 8² মানে 2 বার 8 বসাবো। h মানে কত? h মানে 6 সেমি, লিখে দেবো।
ঠিক আছে, এবার ক্যালকুলেশন করবো, অঙ্ক শেষ। দেখো যতটুকু কাটাকুটি যায় আমি বলেছি কাটাকুটি করে নেবো। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 করে নিয়েছি। এবার আমরা জাস্ট গুণ করব আর ভাগ করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। গুণ করবো, ভাগ করবো, অ্যান্সার বেরিয়ে যাবে। চলো তাহলে আপাতত এই ছবিটা মুছে দিলাম, এখানে গিয়ে ক্যালকুলেশনটা করবো। ঠিক আছে, এখানে আমরা ক্যালকুলেশনটা করবো। তো চলো কি বলেছে ক্যালকুলেশন, কি বলেছে শুনে নিই। 22/7 × 8। আচ্ছা এখানে দেখো 7টা যেমন নিচে আছে নিচে রেখে দিই, 7টা যেমন নিচে আছে রেখে দিই। 22, 8 আর 18 গুণ করবো। 22 কে দিয়ে 8 কে যদি গুণ করি তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16, হাতে 1, 8 দুগুণে 16, 1 17, 176। তার সাথে 18 গুণ করবো। 7 8 56, হাতে 5, 7 8 সরি একটা মিস্টেক করলাম। 6 8 4 40, 6 8 4 8 48, এখানে 4 থাকবে, এখানে 4 থাকবে। আরেকবার বলে দিচ্ছি শোনো, 22 এর সাথে 8 গুণ করলাম 176, তার সাথে 18 গুণ করবো। 6 8 48, হাতে 4, 7 8 56, 4 60, হাতে 6, 8 কি 8, 9 10 11 12 13 14 হলো। এখানে 6 7 1। আমি আবার বলবো ক্যালকুলেশনটাকে ঠান্ডা মাথায়, বারবার এই কথাটা বলছি কারণ একটাই ক্যালকুলেশন ভুল হয়ে গেলে কিন্তু পুরো অঙ্ক বেকার হয়ে যাবে। তুমি সব জানবে, ক্যালকুলেশন মিস্টেকে গন্ডগোল হয়ে যাবে। তাহলে দেখে নি 7 56, 56 4 60, 6 8 6 14, 6 7, একদম কোনো মিস্টেক নেই, একদম হয়ে গেছে। এবার এখানে আমরা ভাগ করব 3168। তাহলে আমরা এখানে বসিয়ে দিই 3168। তাহলে ভাগ করি, কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে। 3168। তাহলে 7 4 28, তাহলে 31 থেকে 28 গেলে 3 হয় 36, 5 7 35, 1 8 8, 7 দুগুণে 14, তাহলে 4 বেরোলো, 4 পূর্ণ 7। তাহলে কত হবে? 452। এটা দেখো উত্তর লিখছি, 452 পূর্ণ 4/7। এটাই হচ্ছে বর্গ। বর্গ এখানে সেমি ছিল, তাহলে হবে বর্গ সেমি। এত অবধি কনসেপ্ট ক্লিয়ার? এত অবধি কনসেপ্ট ক্লিয়ার? এবার গুণ করবো, এবার গুণ করবো, এটাকে গুণ করবো। দেখো 8 8 64, 8 8 64, 64 কে 2 দিয়ে গুণ করবো। 64 কে 2 দিয়ে গুণ করবো। 4 দুগুণে 8, 8 দুগুণ 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। কি করলাম? 8 8 64, তার সাথে 2 গুণ করে 128 বেরোলো, আর পড়েছিল 22। চলো 22 দিয়ে গুণ করি। 8 দুগুণে 16, হাতে 1, 2 দুগুণে 4 1 5, 2 1 2, 8 দুগুণে 16, হাতে 1, 2 দুগুণে 4 1 5 2, তাহলে হচ্ছে 6 11, হাতে 1 7 8, 2816। কত হবে? 2816। 22 নিচে 7 আছে, তাহলে 2816 কে 7 দিয়ে ভাগ করব। চলো করি, 2816 কে 7 দিয়ে ভাগ করি। 7 4 28, 1 নামলো, একটা 6 নামলো। এখানে অনেকে ভুল করে, দুটো সংখ্যা যখন একসাথে নেমেছে তখন একটা শূন্য বসাতে হবে কিন্তু। 7 দুগুণে 14, 2 নামলো, 2টা উপরে নিয়ে চলে যাবো 7 নিচে। তাহলে 402 পূর্ণ 2/7, 402 পূর্ণ 2/7। এটা কি বার করেছিলাম? আয়তন। তাহলে এটা হবে ঘন সেমি। এটা কি হবে? ঘন সেমি। তাহলে আয়তন হবে ঘন সেমি আর ক্ষেত্রফল হবে বর্গ সেমি। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে আয়তনের ফর্মুলা বসিয়ে দিয়েছি, সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসিয়ে অঙ্ক করে দিয়েছি। বুঝতে পারলাম? আর একটা রিকোয়েস্ট করছি, বাবা উত্তর লিখতে কিন্তু ভুলিস না, উত্তর লিখতে ভুললে নাম্বার কেটে নেবে। চলো 4 অঙ্কটা বুঝতে পেরেছো? বারবার বলছি ক্যালকুলেশন গুলো খুব ঠান্ডা মাথায় দেখো, আর না হলে অঙ্কে কিচ্ছু নেই। সিম্পল অঙ্ক, শঙ্কুর অঙ্ক খুব সোজা। ক্যালকুলেশন মিস্টেক করে ম্যাক্সিমাম ছেলে নাম্বার পায় না। চলো নেক্সট অঙ্কে আসা যাক। চলো নেক্সট অঙ্কে এসে গেলাম। নেক্সট অঙ্ক আমাদের কত? 5 এর দাগের অঙ্কটা। নেক্সট অঙ্ক 5। চলো নেক্সট অঙ্কটা পড়ছি, তোমরা দেখো তোমাদের স্ক্রিনে উঠছে। কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলে দিয়েছে 100 পাই। তাহলে আয়তন বলে দিয়েছে 100 পাই, ঠিক আছে? এটা হচ্ছে আয়তন। আর কি বলে দিয়েছে? উচ্চতা বলে দিয়েছে 12 সেমি। উচ্চতা বলে দিয়েছে 12 সেমি। মানে ধরো আমি একটা যদি শঙ্কু আঁকি, এই ধরো একটা শঙ্কু আঁকলাম, এই শঙ্কুর উচ্চতাটা বলে দিয়েছে। উচ্চতা বলতে সোজাসুজি যেটা থাকে, এটা এইচ বলে দিয়েছে। কত? এইচ বলে দিয়েছে। শঙ্কুটা ছোট করে আঁকলাম, উচ্চতা হচ্ছে 12 সেমি। তাহলে 12 সেমি উচ্চতা বলে দিয়েছে। পুরো আয়তন, আয়তন মানে ভেতরের পার্টটা, ভেতরে যতটা জায়গা থাকে তাকে বলে আয়তন। আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আয়তন। তাহলে এই আয়তন হচ্ছে 100 পাই, এটুকু বলে দিয়েছে। আর জানতে চেয়েছে এল এর মানটা জানতে চেয়েছে, মানে এখান থেকে এল এর মানটা জানতে চেয়েছে। বলো, আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দেবো। অঙ্কটা তোমাদের বলেছে, দেখো একটা শঙ্কু দিয়েছে, শঙ্কু দিয়ে তার উচ্চতাটা বলে দিয়েছে 12 সেমি, তার আয়তন বলে দিয়েছে 100 পাই, আর এলটা জানতে চেয়েছে, মানে এল মানে তির্যক উচ্চতা জানতে চেয়েছে। চলো যেটুকু ইনফরমেশন দেওয়া আছে সেটুকু আগে লিখি। লিখবো শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা h ইকুয়াল টু, শঙ্কুর উচ্চতা h ইকুয়াল টু কত? 12 সেমি হলো। এবার লিখবো প্রশ্নানুসারে। কি লিখবো? প্রশ্নানুসারে লিখলাম। এবার একটা দেখো, আমি ফর্মুলা লিখছি, এরকম ভাবে লিখবো, ঠিক এইভাবে করবো, যেভাবে করাচ্ছি সেভাবে করবে। শঙ্কুর আয়তন, আয়তনের তোমাকে বলে দিয়েছে 100 পাই।
এবার শঙ্কুর আয়তনের ফর্মুলা বসাও। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। ফর্মুলা ঠোঁটে লেগে থাকবে, ঠোঁটে। হয়ে গেল। এবার আমরা কাটাকুটি করবো, এদিকে দেখো, পাই কেটে দেবো, পাই কেটে দেবো, ঠিক আছে? এত অব্দি হয়ে গেল, আর কোনো সমস্যা নেই, এত অব্দি হয়ে গেল। এইচ এর মান আমরা জানি 12, তাহলে আমরা লিখে দেবো 1/3 ইন্টু আর স্কোয়ার ইন্টু 12 ইকুয়াল টু 100। এবার এখান দিয়ে দেখো 3 দিয়ে 4কে কাটলাম, 3 4 12, 3 4 12। এখানে আর স্কোয়ার লিখে দিলাম, 4টা গুণ ছিল পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, মানে 4 25 সঙ্গে 100। আর স্কোয়ার, স্কোয়ার উঠলে রুট হবে, রুট 25, মানে আর এর মান কত হবে? 5 হবে। আর এর মান কত হবে? 5 হবে। বলে এত অবধি কার বুঝতে অসুবিধা আছে? আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। মানগুলো বসালাম, বোথ সাইড দিয়ে পাই পাই ক্যান্সেল হয়ে গেল। এইচ এর মান 12 বসালাম, 3 4 12, 4টা এখানে গুণ ছিল পাশে গিয়ে ভাগ হলো, রাইট সাইডে গিয়ে ভাগ হলো, 4 দিয়ে 100 কাটে 25, স্কোয়ার উঠলে রুট হয়, 5 হলো, তাহলে আর হলো 5 সেমি। 5 সেমি। এত অবধি হয়ে গেল। এবার আমাদের যেটা ফর্মুলা ছিল, সেই যে ফর্মুলাটা বসাবো। ফর্মুলা কি ছিল? এল স্কোয়ার সমান সমান, এটা কিন্তু লাগবে, এর জন্য বারবার ফর্মুলাটা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এল মানে কত? এল মানে এলটাই তো বার করতে হবে, তাহলে এল স্কোয়ার লিখে দিই। এইচ স্কোয়ার মানে এইচ জানি 12, তাহলে 12 স্কোয়ার বসাই, প্লাস আর কত বেরিয়েছে? এই যে 5, 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার হচ্ছে 144, 5 এর স্কোয়ার হচ্ছে 125, 5 5 25, 25 বলছি, শুধু 125 বলছি, 25, 5 এর স্কোয়ার 25, 12 স্কোয়ার 144, ঠিক আছে? এল স্কোয়ার যেমন আছে রেখে দিই, দুটোকে যোগ করলে হয় 9 6 3 1, তাহলে এল স্কোয়ার, এল রুট দিয়ে দেবো, রুট 169। এবার 169 দেখবে 13 13 গুণ করলে চলে আসে, 3 3 কে 9, 3 1 কে 3, 3 1 কে 3 1, 1 6 9, 1 6 9, 1 6 9, তাহলে কার কার গুণ করলে হয়? 13 ইন্টু 13, মানে কি 13 এর বর্গ হচ্ছে 169, তাহলে বর্গমূল হবে কত? 169 এর বর্গমূল হবে 13, তাহলে এলটা বেরিয়ে গেল। আর একবার ফর্মুলাটা বলে দিই। ফর্মুলা হচ্ছে এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার এইচ এর মান কত? 12, এইচ এর মান 12, 12 স্কোয়ার করলাম, আর এর মান বার করেছি 5, 5 এর স্কোয়ার করলাম, তাহলে 12 স্কোয়ার 144, 5 এর স্কোয়ার 125, দুটোকে যোগ করলে 169। এদিক দিয়ে স্কোয়ার উঠলে, এটা এদিক দিয়ে স্কোয়ার যখন উঠে গেছে এই লাইনে, এদিকে গিয়ে রুট হবে, ঠিক আছে? এবার 169 এর রুট করলে 13 13 169 হয়, আর একটা 13 বাইরে আসবে, তাহলে এটাই বের করতে বলেছিল, মানে তির্যক উচ্চতাটাই বার করতে বলেছিল 13 সেমি। বলো অঙ্কটার কারো কোথাও প্রথম জায়গায় অসুবিধা আছে কিনা? কিচ্ছু নেই, খালি এই জায়গাটা করলাম, শঙ্কুর আয়তন যেটা বলেছিল বসালো, মানটা মানে তার ফর্মুলা বসিয়ে এখান দিয়ে আর এর মান বার করলাম, আর এইচ এর মান জানা ছিল, এখান দিয়ে আমরা এই যে ফর্মুলাটা বারবার বলছি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করো, ঠিক আছে? আর ক্যালকুলেশন কিন্তু মিস্টেক করো না, বারবার বলছি ক্যালকুলেশন মিস্টেক করলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে, বুঝলাম? তো চলো আজকে হয়ে গেল 5 নম্বর অঙ্ক। নেক্সট অঙ্কে আসা যাক। চলে এলাম নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কটা দারুণ অঙ্ক রয়েছে, নেক্সট অঙ্কটা একটা দারুণ অঙ্ক রয়েছে, 6 দাগের অঙ্কটা একটা দারুণ অঙ্ক রয়েছে। চলো প্রশ্নটা পড়ছি, তোমরা দেখো তোমাদের স্ক্রিনে প্রশ্নটা উঠছে। একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আঁকি। আগে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আঁকি, যেভাবে আমরা আঁকতাম, এই ধরো একটা শঙ্কু আঁকলাম। আচ্ছা শঙ্কু আলটাই যে উল্টো আঁকছি তাও কিন্তু না, তোমরা চাইলে এভাবেও আঁকতে পারো, এভাবেও আঁকতে পারো। তোমরা বলবে হ্যাঁ দাদা কেন এরকম হচ্ছে না, চলো এইভাবেই আঁকি। হলে একটা শঙ্কু আঁকলাম। এবার লম্ববৃত্তাকার শঙ্কু আঁকি, তার তাবু তৈরি করি, মানে একটা শঙ্কু, এই যে শঙ্কু আকৃতির তাবু, এটা হচ্ছে তাবু। তাবু বলতে কি বলতো, দেখবে অনেক জায়গায় দেখবে কাপড়ের দিয়ে বা প্লাস্টিক দিয়ে তাবু করে বিভিন্ন রকম ধান রাখা হয়, বা তোমরা কোনো জায়গায় কেউ যদি বাইরে কোথাও ঘুরতে যায় পাহাড়ি অঞ্চলে দেখবে তাবু খাটিয়েও থাকে, ঠিক আছে? তো একটা তাবু, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাবু, 77 মিটার তিরপল লেগেছে। তাহলে তিরপলটা কোথায় লেগেছে? এই যে এই জায়গাটা তিরপলটা লেগেছে, এই যে জায়গাটা যে করেছে, এই যে পুরো সাইডটা ঘিরেছে, ওই সাইডটা পুরো যে ঘিরেছে ওটা কতটা লিখেছে? 77 বর্গমিটার। 77 বর্গমিটার তিরপল লেগেছে। এই 77 বর্গমিটার তিরপল লেগেছে মানে কি বলতো? এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে আমি এখানে কি লিখতে পারি? বারবার বলছি, এই যে যতটা যে প্লাস্টিক লেগেছে এটাই তার মানে প্লাস্টিকের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্র, মানে পার্শ্বতল বা সমগ্রতলের ক্ষেত্রফল। যাই হোক তোমরা লেখো পার্শ্বতল বা সমগ্রতল, যাই বলবে। আচ্ছা সমগ্রতল বলা যাবে না, পার্শ্বতল বা বক্রতল, সরি সমগ্রতল না, পার্শ্বতল বা বক্রতল। পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কত বলে দিয়েছে? পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 77। যা ইনফরমেশন দিয়েছে আগে লিখি 77 বর্গমিটার। অঙ্কে আমি পরে আসবো, আগে কনসেপ্ট বুঝবো। তাহলে একটা তিরপল তৈরি করেছে, তাবু তৈরি করেছে তিরপল দিয়ে, সেটা 77 বর্গমিটার। তারপরে কি হয়েছে? তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার। তির্যক বলতে এই উচ্চতাটাকে বলা হয় এল ইকুয়াল টু কত? 7 মিটার বলেছে, 7 মিটার। যা ইনফরমেশন দিয়েছে তাই লিখবো। এবার কি বলেছে? তাঁবুটির তির্যক উচ্চতা 7 মিটার হলে ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করি। এবার ভূমিতলের ক্ষেত্রফল বলতে তোমাকে বলি, এই যে জায়গাটা তোমরা বসে থাকো,
একটা তাঁবু খাটানোর পর যে জায়গাটা বসে গল্প আড্ডা করছো ওই জায়গাটাকে বলে ভূমির ক্ষেত্রফল, মানে এই জায়গাটাকে বলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। এই ফর্মুলাগুলো লিখিয়েছিলাম, বলেছিলাম মুখস্থ করে নিতে। যাই হোক, চলো শুরু করা যাক। যতটুকু যা জানি তাই দিয়ে লিখবো শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা L ইকুয়াল টু 7 মিটার। 7 মিটার হয়ে গেল। শঙ্কুর তির্যক উচ্চতা L ইকুয়াল টু 7 মিটার হয়ে গেল। এবার দিয়েছে কি শঙ্কুর, আচ্ছা এখান থেকে এই অবধি লিখবো। এবার প্রশ্নানুসারে লিখবো, প্রশ্নানুসারে। আচ্ছা বাবু 77 মিটার যেটা দিয়েছে, 77 বর্গ মিটার, এটাকে কি বলেছিলাম? পার্শ্বতলের ক্ষেত্রফল। আর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল বলো পাই আর এল ছিল, পাই আর এল। আর এটা হচ্ছে 77। পাই আর এল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর সেটাই আমাদের বলে দিয়েছে 77। পায়ের মান বসাই 22/7। আর এর মান আমরা জানি না। এল এর মান আমি জানি, এল এর মান জানি, এই 7 বসিয়ে দিই। আর এখানে 77 যেমন ছিল রেখে দেবো। এত অবধি হলো। 7 কেটে দেবো। আর ইকুয়াল টু এখানে 77, এটা 22টা এখানে আছে, এখানে ভাগ হয়ে যাবে। 11 7 77, 11 2 22। তাহলে তোমরা একটা কথা বলো তো, এখানে আমি 7/2 যদি করি মানে এটা হবে 3.5। কেন হবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে 7, 3 2 6, 7 থেকে 6 গেলে হচ্ছে 1, 7 থেকে 6 গেলে হচ্ছে 1, পয়েন্ট দিয়ে 0, 2 5 10। একদম সুন্দর করে দেখিয়ে দিলাম। 3.5 সেমি হলো, বদলাম। তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম, আমাকে জানতে চেয়েছিল ভূমির ক্ষেত্রফল। তাহলে ব্যাস আর কিচ্ছু নেই, ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা বসাবো, অঙ্ক শেষ। সুতরাং শঙ্কুটির ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। পায়ের মান কত? 22/7। আর স্কয়ার মানে কত? আর এই যে 3.5 বসিয়েছি, স্কয়ার মানে দুবার বসবে। তাহলে বসিয়ে নি, বুঝলাম। তাহলে এই জায়গাটা তো বুঝতে পারলে, তো আমি ওখানটা পরে আসছি। আবার বলছি, এই জায়গাটা বুঝতে পারলে তো পার্শ্বতলের ক্ষেত্রফল থেকে আবার করলাম। এবার ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা এত বর্গ মিটার না, এখানে সেমি যেহেতু ছিল না, এখানে মিটারই ছিল, বর্গ মিটার। ঠিক আছে। এবার তাহলে আমি পয়েন্ট তুলে 10, 7 দিয়ে করলে 7 5 35, 5 দিয়ে করলে 5 2 10, 2 দিয়ে করলে 11। এত অবধি রেখে দিলাম। আর আমি কাটাকুটি করবো না। কেন কাটাকুটি করবো না জানো? নিচে 10 বা 100 থাকলে আমাদের সুবিধা, পয়েন্টে লিখতে খুব সুবিধা হবে, তাই জন্য। তাহলে 35 কেন 10 দিয়ে কাটাকুটি করলাম না? এখানে তো যেত 5 7 35, 5 2 10, কিন্তু করবো না। কেন করবো না? দেখো সুবিধাটা কিরকম হবে, দেখো আমাকে ভাগ করতে হবে না। 35 এর সাথে 11 গুণ করি, 35 এর সাথে 11 গুণ করি, তাহলে 1 5 5, 1 3 3, 1 5 5, 1 3 3, তাহলে কত হচ্ছে? 3 8 3, 383, 383/10। আর নিচে একটা শূন্য আছে মানে এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো। ডান দিক থেকে এক ঘর, কিন্তু ডান দিক থেকে এক ঘর আগে দিই। এই যে ডান দিক থেকে এক ঘর আগে পয়েন্টটা বসানো। আর এটা কি বার করছিলাম? ক্ষেত্রফল বার করছিলাম। তাহলে বর্গ মিটার হবে, বর্গ মিটার। বদলাম। তাহলে আমি কি করলাম? তির্যক উচ্চতা দেওয়া ছিল, লিখে দিলাম। তারপরে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা লিখলাম, এবং যেটা তার মোট 3 পদ লেগেছে সেটা লিখলাম। লিখে আর এর মানটা বার করলাম, ভূমির ক্ষেত্রফলের ফর্মুলাটা বসালাম, মান বসিয়ে কাটাকুটি করে অঙ্ক করে দিচ্ছি। সিম্পল অঙ্ক ছিল, একদম ধরে করাচ্ছি। বারবার বলছি, দরকার পড়লে ভিডিওটা দ্বিতীয়বার করে 2বার করে দেখো, কিন্তু মন দিয়ে দেখো এবং ভালো করে করো। শঙ্কু থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। এবং একটা 4 মার্কসের প্রশ্ন, বড় প্রশ্ন, শর্ট কোশ্চেন তো থাকবেই, বড় কোশ্চেনটা 4 নম্বরের শঙ্কু থেকে পাবে, বদল না? বিশেষ করে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, বদল। চলো নেক্সট অঙ্কে আসা যায়। পরবর্তী প্রশ্নটা একবার করবো তোমাদের সামনে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর অঙ্ক। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার। তাহলে এটা যদি শঙ্কু নিই, এই যদি একটা শঙ্কু নিই, তাহলে ভূমিতলের ব্যাস কোনটা? ভূমিতলের ব্যাস বলতে হচ্ছে কিন্তু বোঝাচ্ছে এই জায়গাটা। ভূমিতলের ব্যাস হচ্ছে 2r ইকুয়াল টু কত বলেছে? 21 মিটার বলেছে, 21 মিটার। এত অবধি বলেছে। তাহলে ভূমিতলের ব্যাস হচ্ছে 21 মিটার, উচ্চতা 14 মিটার। তাহলে উচ্চতা কি করবো? ঠিক কেন্দ্রবিন্দু থেকে সোজা করে টেনে দেবো, এটাই হচ্ছে উচ্চতা। আমরা প্রথম দিন থেকে করছি। এইচ ইকুয়াল টু কত? উচ্চতা কত বলেছে? এই ইকুয়াল টু বলেছে উচ্চতা হচ্ছে 14 মিটার। কত বলেছে? 14 মিটার। এই দুটো ইনফরমেশন দিয়েছে। আর কি বলেছে? প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসেবে, প্রতি বর্গ মিটার কত টাকা করে রং করছে? 1.5 টাকা হিসেবে। 1.5 টাকা হিসেবে কি করেছে? পার্শ্বতল রং করছে, কত টাকা খরচ করবে। তাহলে একটা কনসেপ্ট ভালো করে বোঝো। আমাকে উচ্চতা বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে, এবং বলে দিয়েছে এত টাকা করে পার্শ্বতলটা রং করবে। মানে এই যে শঙ্কুটা যেটা রয়েছে, এই শঙ্কুটাকে রং করবে। এটাকে কি করবে? রং করবে। তাহলে আমাকে যেটা বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলই বার করতে হবে। কেন? পার্শ্বতলটাই তো রং করবে।
পার্শ্বতলটাই তো রং করবে এবং প্রতি বর্গ মিটার এত টাকা করে খরচ করবে বলেছে। তো ধীরে ধীরে আমরা এগোবো। তো প্রথম কনসেপ্ট আমাকে যেটা বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে। তো তার জন্য যেটা আমাকে লাগবে, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের পাই আর এল, পাই আর এল। দেখ তো আর এখান থেকে বেরিয়ে যাবে, এইচ তো আমার কোনো কাজেই লাগবে না, কিন্তু আরটা লাগবে, মানে এলটা লাগবে, কিন্তু এলটা নেই। তাহলে আমাকে এলটা বার করতে হবে। সবার প্রথম যেটা বার করবো, আচ্ছা আগে লিখে নিই, যেগুলো জানি সেগুলো লিখে নিই। কি লিখবো? শঙ্কুর, শঙ্কুর ব্যাস, শঙ্কুর ব্যাস 2 আর ইকুয়াল টু 21 মিটার। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে? 21/2, 21/2 মানে 10.5 মিটার। আগেই করেছি অঙ্কটা, আগেও করেছি এরকম। তারপরে শঙ্কুর আর কি আছে? উচ্চতা বলে দিয়েছে। শঙ্কুর উচ্চতা, উচ্চতা এইচ ইকুয়াল টু কত বলেছে? 14 মিটার। যে কটা ইনফরমেশন দিয়েছে লিখে দিয়েছি, কোনো ডিস্টার্ব করিনি। এবার লিখবো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, যেটা আমাদের বার করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল, পাই আর এল। এবার আমাদের এখান থেকে পায়ের মান আমরা জানি 22/7 বসিয়ে দেবো, আর এর মান জানি 10.5 বসিয়ে দেবো, এল এর মান কিন্তু আমরা জানি না। তো এলটাকে এবার আমরা বার করতে যাবো। চলো এলটাকে বার করতে যাই। এখানে এলটাকে বার করছি, ভালো করে দেখো। এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা আরেকটা কথা বলি, এই যে পার্টটা আমি এখানে করছি, তোমাদেরও কিন্তু পরীক্ষা হলে করতে হবে। অনেকে ভাবছি পরীক্ষা হলে করতে হবে না, না অবশ্যই করতে হবে, রাখলে কিন্তু করবে না। এটাও কিন্তু অঙ্কের একটা পার্ট। এটা আমি জাস্ট সাইডে করছি, তোমরা নিচেও করতে পারো, আগেও করতে পারো, পাশেও করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এল স্কোয়ার লিখলাম, এইচ কত বলেছে? 14 স্কোয়ার লিখে দিই। আর কত বলেছে? 10.5, তার হোল স্কোয়ার দিয়ে দিই। এত অবধি হয়ে গেল। এল স্কোয়ার যেমন আছে লিখে দেবো 14 কত? 14 আর 14 যদি গুণ করো কত হয় বলো তো তোমরা? 4 × 16, 4 × 4 5, 4 1, তাহলে 196। তাহলে 196 লিখে দিই, প্লাস 196 লিখে দিলাম, প্লাস দিলাম 10.5 ইন্টু 10.5 যদি গুণ করি কত হবে? 5 × 5 = 25, হাতে 2, 2 এখানে বসিয়ে দেবো, 5 × 1 = 5, 0 0 0, 1 5 × 5, 1 0 0, 1 1 1। তাহলে আরেকবার বলে দিই, 5 × 5 = 25, হাতে 2, 5 0 0 2, 5 1 = 5, 3টে 0, 1 5 আছে, হলো 5 2 10, হাতে 1 1 1, দুবার আগে পয়েন্ট বসবে। তাহলে কত হবে? 110.25, 110.25, 110.25 এর সাথে ভালো করে শোনো, 196 এর সাথে 110 যদি যোগ করি, 6 10 3, 306 হচ্ছে, 306 হচ্ছে, তাই তো? 6 10, হ্যাঁ 306। তাহলে এটা হচ্ছে 306.25 যেমন ছিল বসে গেল, 0.25 যেমন ছিল বসে গেল। এবার এখানে কত? এল স্কোয়ার হলো। এবার এখান দিয়ে না তুই পয়েন্ট তুলে দে, পয়েন্ট তুললে 100 হচ্ছে, হলো। এবার এল এদিকে স্কোয়ার উঠলে এদিকে রুট হবে, তাহলে কত হচ্ছে? 306 আর 25/100। এখানে আবার আমাদের ছোটবেলায় ফিরে যেতে হবে। এখানে আমাদের একটা কাজ করতে হবে, ছোটবেলায় ফিরে যেতে হবে। কিরম ভাবে ফিরতে হবে ভালো করে দেখো। সেই যে আমরা করতাম না, 306 কে উৎপাদকে ভাঙবো, 5 দিয়ে করবো, 5 6 30, 5 1 = 5, 5 2 10, 5 5 = 25। আবার করবো 5 দিয়ে, 5 1 = 5, 5 2 10, 5 2 10, 5 5 = 25। আবার করবো 5 দিয়ে, 5 2 10, 5 4 20, 5 5 = 25। আবার 5 দিয়ে করবো, 5 4 20, 5 9 45, 7 7 49। তাহলে দেখলাম কি পেলাম? উৎপাদকে ভেঙে পেলাম 4টে 5, 2টো 7। তাহলে তাই বসাই, 4টে 5, 1 2 3 4, 4টে 5 আর 2টো 7 বসালাম। আর নিচে কত? 100 মানে 10 × 10, 10 × 10 হলো। এত অবধি করলাম। এবার 4টে 5 থেকে কটা 5 বেরোবে? 2টো 5 বেরোবে, আর একটা 7 বেরোবে, আর 2টো 10 থেকে একটা 10 বেরোবে। এটাই হচ্ছে এল এর মান, এটাই হচ্ছে এল এর মান, ঠিক আছে। এই যে যেটা বেরোলো এটাই হচ্ছে এল এর মান। বুদ্ধি দিয়ে করতে হবে, বুদ্ধি দিয়ে করতে হবে। আমি না এবার একটা কাজ করব, এই এল এর মানটা এখানে গুণ করাকরি করবো না, এখানে গুণ করাকরি করবো না, দরকার পড়লে একটু কাটাকুটি করে নিতে পারি, ছোট করে নিতে পারি। 5 2 10, বা তোমরা করে নাও 5 7 35/2। বলো এইটা বুঝলে কিনা, এল এর মানটা বুঝলে কিনা? 5 দিয়ে 5 গুণে 10, 5 7 35/2। এইবার এল এর মানটা নিয়ে গিয়ে কোথায় বসাবো? এখানে বসাবো 35/2। বাবা আরেকটা কথা বলে দিচ্ছি, এই পার্টটা কিন্তু একটু ভালো করে দেখো। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। এই যে জায়গাটাকে আমি উৎপাদকে করলাম, উৎপাদক করে আমি এই জায়গাটা বসিয়ে দিলাম, বুঝতে পারলাম? তাহলে এবার আমি এখানে কত করবো? 22/7 যেমন আছে লিখবো, 10.5 আছে, পয়েন্ট তুলে 10 আনবো, 35/7 যেমন আছে রেখে দেবো। এবার কাটাকুটি কর, কাটাকুটি করলেই হয়ে যাবে। 2 দিয়ে 11, 7 দিয়ে 7 5 35। ঠিক আছে। আমি কি বলেছিলাম নিচে 10 থাকলে কাটাকুটি করবি না, কেন বলতো? তোদের দেখবি ভাগ করতে হবে না কষ্ট করে। তাহলে 105 এর সাথে 5 গুণ করবো, 5 5 25, সাথে 2 2 5 বসাবো, 525, তার সাথে 11 গুণ করবো,
5 2 5 5 2 5, তাহলে হচ্ছে 5 7 7 5, তাহলে কত হচ্ছে 5775/10। ঠিক আছে, এবার এটাকে দেখ, আর ভাগ করার দরকার নেই। এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তোকে ভাগ করতে হতো, এখানে যেহেতু 10 আছে মানে একটা শূন্য আছে, দেখবি কটা শূন্য আছে, 100 থাকলে দুটো শূন্য, 1000 থাকলে তিনটে শূন্য, কিন্তু এখানে একটা শূন্য, 10 আছে মানে ডান দিক থেকে একবার আগে পয়েন্ট বসিয়ে দিবি, ডান দিক থেকে একবার আগে পয়েন্ট বসিয়ে দিবি, হয়ে গেল। এটা বেরোলো কি পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে এটা কি হবে বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি। আচ্ছা এই দেখ গুণ যোগ বিয়োগ এগুলো কিন্তু ঠিকঠাক করে করে দিচ্ছি, ভালো করে করবি। এই জিনিসগুলো গুণ যোগ বিয়োগ এগুলো রাফে করতে পারিস, এগুলো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এত বর্গ সেমি হয়ে গেল। ধৈর্য ধরে কিন্তু করবি, না হলে কিন্তু গন্ডগোল, একটা গুণ ভাগ যোগে গন্ডগোল হবে, অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। বুঝলাম। এবার আমাকে যেটা বলেছিল লিখবো প্রতি বর্গ মিটার, প্রতি বর্গ মিটার রং করতে বলেছিল না, প্রতি বর্গ মিটার রং করতে খরচ হয়, রং করতে খরচ হয়, প্রতি বর্গ মিটার রং করতে খরচ হয় কত বলে দিয়েছিল, কত 1.50 টাকা, মানে 1.5 টাকা করে। ঠিক আছে, কত টাকা করে খরচ হয় প্রতি বর্গ মিটার, 1.5 টাকা করে। আর আমাদের কত বর্গ মিটার পেয়েছে 577.5 বর্গ মিটার রং করতে খরচ হয় বলে, এবার 577 পয়েন্ট ইন্টু 1.50, এই যে গুণটা, এই গুণটা আমি তোদের করাবো না। এই পুরো ভিডিওটা কারা কারা দেখেছিস তার প্রমাণ আমি দেখবো যে কারা কারা পুরো ভিডিওটা দেখেছিস। এই গুণটা, গুণফলটা লিখবি, লিখে কমেন্টে জানাবি, গুণ করে কমেন্টে জানাবি। বললাম আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, ব্যাস জানতাম, ব্যাসার্ধ বার করলাম, উচ্চতা জানতাম, উচ্চতা জানতাম বলে দিয়েছিল, তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা থেকে তির্যক উচ্চতা বার করলাম। এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা বসিয়ে মানগুলো বসালাম, যেটা বেরোলো সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা কি বেরোলো পার্শ্বতলের ক্ষেত্রফল, দেন পার্শ্বতলের ক্ষেত্রফল বার করলাম। এবার প্রতি বর্গমিটার এত টাকা খরচা হলে এত বর্গমিটার কত টাকা খরচা হবে, জাস্ট গুণ করে দিবি। কেন প্রতি মানে 1 বর্গমিটার, 1 বর্গমিটার থেকে এটা বাড়ছে, বাড়লে তো গুণই হবে, গুণ করে দিবি, অ্যান্সার লিখে দিবি, ব্যাস। উত্তরটা তোদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, দেখবো কমেন্ট যদি না আসে তাহলে আমি আর ফ্রিতে ভিডিও আনবো না। ফ্রিতে ভিডিও এনে কি লাভ হচ্ছে, তোদের জন্য খাটছি, তোরাই যদি না রেসপন্স করিস। ঠিক আছে, চলো, আশা করি বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন এবং নেক্সট পার্ট নিয়ে। চলো টাটা। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।